Hello everyone, welcome to my channel Sumita the Study Care. এবার দেখো 3.2 প্রশ্নটা কি আছে। গলির মোড়ে একটা গাছ দাঁড়িয়ে, গাছ না গাছের প্রেতচ্ছায়া। একটি গাছ দাঁড়িয়ে আছে বলো কেন পরের পংক্তিতে তাকে গাছের প্রেতচ্ছায়া বলা হয়েছে বুঝিয়ে দাও। দেখো এই প্রশ্নগুলো কিন্তু বেশ একটু কঠিন, এগুলো যদি ভালো করে না বোঝো তাহলে কিন্তু উত্তর লিখতে পারবে না। সুতরাং ভালো করে বিষয়ের যে ভিতরে যে অর্থটা সেটা বুঝে নাও। এখানে গাছ বলতে যা বোঝায় অর্থাৎ পাতা ফুল সতেজতা সরসতা, এসবের কোনো কিছুই কবি দেখা গাছটি ছিল না। অর্থাৎ গাছটা কেমন ছিল, সম্পূর্ণ ফুলহীন, একদম গাছটা ন্যাড়া ছিল এবং গাছে কোনো পাতা ফুল ফল পাখি কিছুই ছিল না, বরং ছিল একটা শীর্ণ রুক্ষ জীর্ণ, যেন একটা কাঠি দিয়ে সাজানো কোনো একটা গাছের যেন কঙ্কাল। অর্থাৎ গাছটিকে মনে হচ্ছিল যত না গাছ তার বেশি কঙ্কাল বলে মনে হয়েছিল। গাছটিতে লতা পাতা ছাল বাকল কিছুই ছিল না, একটু সবুজের কোনো ছোঁয়া ছিল না, অর্থাৎ কোনো পাতাও ছিল না, গায়ে কোনো সবুজের স্পর্শ ছিল না। তাই কবির মনে হয়েছে যে তাকে গাছ না বলে গাছের প্রেতচ্ছায়া বলাই যুক্তিসঙ্গত হবে, কারণ সেটার মধ্যে যখন গাছের কোনো বৈশিষ্ট্যই নেই তখন কবির মনে হয়েছে সেটা যেন গাছের প্রেতচ্ছায়া। সুতরাং বুঝিয়ে দেওয়া হলাম। আচ্ছা, এবারে দেখো 3-3 যে প্রশ্নটা দিয়েছে, ওই পথ দিয়ে জরুরি দরকারে যাচ্ছিলাম ট্যাক্সি করে, এভাবে কবিতায় উত্তম পুরুষের রীতি কীভাবে ব্যবহৃত হয়েছে অন্তত 5টি পংক্তি উদ্ধৃত করে বুঝিয়ে দাও। এই কোশ্চেন খুব একটা ইম্পর্টেন্ট নয়, এটা খুব একটা আসে না, তবু জাস্ট একটু বুঝিয়ে দিচ্ছি। এখানে যে দেখো 1 নম্বর বলেছে ওই পথ দিয়ে জরুরি দরকারে যাচ্ছিলাম, অর্থাৎ এখানে উত্তম পুরুষের ব্যবহার হয়েছে, যাচ্ছিলাম আমি হিসাবে। তারপরে যে আমি বললাম না ওখান দিয়ে যাবো, এগুলো উত্তম পুরুষের ব্যবহার হয়েছে। এই প্রত্যেকটাতেই উত্তম পুরুষের ব্যবহার হয়েছে। এটা খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন না, এটা না করলেও চলবে। এরপরে দেখো 3.4 কারা ওরা, কবিতা অনুসারে ওদের পরিচয় দাও। এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এখানে দেখো কি বলেছে, কবি অচিন্ত্য কুমার সেনগুপ্ত রচিত ছন্নছড়া কবিতায় উল্লিখিত ওদের পরিচয় হলো ওরা আমাদের দেশের হাজার হাজার বেকার যুবকদের কয়েকজন। কবিতায় এই ছন্নছড়া যুবকদের সম্বন্ধে বলা হয়েছে যে তারা নীতিহীন আদর্শহীন, তাদের ভদ্রতা বোধ নেই, তারা শ্লীলতা শালীনতা বুঝে না, এদের জন্য কলেজে সিট নেই, অফিসে চাকরি নেই, কারখানায় কাজ নেই, ঘরে বাইরে কোথাও জায়গা নেই, এদের প্রতি কারোর মনে প্রেম বা দরদ কিছুই নেই, এমনকি সামান্য আড্ডা দেওয়ার জন্য মধ্যবিত্তর বাড়ির যে রকটি বরাদ্দ ছিল সেটিও ভেঙে দেওয়া হয়েছে। তাই কবির মতে ওরা হলো নেই রাজ্যের বাসিন্দে। অর্থাৎ তাহলে বোঝা গেল যে তাদের কিছুই নেই, হ্যাঁ, তারা নৈ রাজ্যের বাসিন্দে, তাদের নীতি নেই, আদর্শ নেই, হ্যাঁ, তাদের খেলার মাঠ নেই, তাদের কলেজে সিট নেই, তাদের অফিসে চাকরি নেই, হ্যাঁ, হসপিটালে বেড নেই, তাদের ভদ্রতা নেই, শালীনতা নেই, কিছু নেই, তাই তারা নেই রাজ্যের বাসিন্দা। এইটি হলো তাদের পরিচয়। এবার পরের কোশ্চেন দেখো কি বলছে, ঘেসবেন না ওদের কাছে। এই যে সাবধান মানে কে উচ্চারণ করেছিল, কে বলেছিল এটা ঘেসবেন না ওদের কাছে, এটা কে বলেছিল? কবি যে ট্যাক্সিতে উঠেছিলেন তার ড্রাইভার বলেছিল এই সাবধান মানিটা উচ্চারণ করেছিল। এখানে ওদের বলতে কাদের বোঝানো হয়েছে? এখানে ওদের বলতে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকা আড্ডা দেওয়া একদল ছন্নছড়া বেকার যুবকদের কথা বলা হয়েছে, যাদের পরনে চোঙা প্যান্ট, চোখা জুতো আর মেজাজ রুক্ষ। এবার বলেছে যে ওদের কাছে না ঘেঁষার পরামর্শ দেওয়া হলো কেন। তাহলে পরামর্শের কারণ কি না, ওই যুবকরা ছন্নছাড়া, তারা নীতিহীন, বিনয় ভদ্রতাহীন, তারা নেই রাজ্যের বাসিন্দে, ওদের কাছে গেলেই ওরা লিফট চায়, এভাবে ড্রাইভার ও যাত্রীকে তারা উত্ত্যক্ত করে। তাই ট্যাক্সি ড্রাইভার কবির প্রতি এই ধরনের একটা সাবধানবাণী উচ্চারণ করেছেন। অর্থাৎ তাদের কাছে গেলেই তারা বলবে হাওয়া খেতে চাইবে, তারা বলবে লিফট দাও, হ্যাঁ, তারা যাত্রীকে উত্ত্যক্ত করে এইভাবে, তাই সাবধান করার জন্যই ড্রাইভার এই কথাটা বলেছে। এবার 3-6টা দেখো, তাই এখন এসে দাঁড়িয়েছে সড়কের মাঝখানে। এখানে কাদের কথা বলা হয়েছে? তাহলে লিখবো যে অচিন্ত্য কুমার সেনগুপ্ত রচিত ছন্নছড়া কবিতায় রাস্তার মাঝে দাঁড়িয়ে আড্ডা দেওয়ার একদল ছন্নছড়া বেকার যুবকের কথা বলা হয়েছে, যারা এসে রাস্তার মাঝখানে দাঁড়িয়েছে। তাদের জীবনে এমন পরিণতির কারণ কবিতায় কিভাবে ধরা পড়েছে তার নির্দেশ করা। অর্থাৎ তাদের এরকম ছন্নছড়া গতি হয়েছে কেন সেটা আমাকে এখানে বলতে হবে। তাহলে প্রথমেই দেখছি আমরা কি বলা হয়েছে না, বেকার যুবকদের জীবনে এই পরিস্থিতির প্রধান কারণ শিক্ষার শেষে তারা কোনো কাজের সুযোগ পায়নি, অর্থাৎ কোনো চাকরি পায়নি, তারা কোথাও কাজ পায়নি, তারা বেকার। তাই এটা একটা কারণ এই পরিস্থিতির। এদের জীবনে কিছু নেই, যেহেতু ওরা চাকরি পায়নি, সমাজে কোনো জায়গা পায়নি, তাই তারা কলেজের সিট থেকে আরম্ভ করে খেলার টিকিট, হাসপাতালের বেড, বাড়িতে ঘর, খেলার মাঠ,
তারা অনুসরণযোগ্য নেতা, প্রেরণা জগানো প্রেম তাদের কিছুই নেই। অর্থাৎ যেহেতু তারা কাজ পায়নি, সমাজে একটা ভালো জায়গা পায়নি, যেহেতু তারা বেকার, তাই তাদের জন্য কিচ্ছু নেই। তাদের এমনকি ঘরেও তাদের কোনো সম্মান নেই, যেহেতু তাদের কোনো উপার্জন নেই। এমনকি আড্ডা দেওয়ার জন্য একটা মধ্যবিত্ত বাড়ির একটা রক ছিল, সেই রকটাকেও কেউ হয়তো লোপাট করে দিয়েছে, তাই তাদের সেই রকটাও আড্ডা দেওয়ার নেই, হ্যাঁ, সেটাও ভেঙে পড়েছে। এবং এছাড়া বেকার সব সম্প্রদায়ের অন্ধকার ভবিষ্যতের পিছনে রাষ্ট্র ব্যবস্থার কর্মসংস্থানেরও কোনো এই যে তাদের ব্যবস্থা নাই। তাহলে এই যে কর্মসংস্থানের যে অপারগতা, এটাও কিন্তু অনেকটা দায়ী তাদের জীবনের এইরকম একটা পরিস্থিতি হওয়ার জন্য। কাজেই আক্ষরিক অর্থে রাস্তায় দাঁড়িয়েছে যুব সম্প্রদায়, এবং সেখানেই রাস্তাটাই তাদের আড্ডার জায়গা, তাই তাদের জীবনে এরকম পরিস্থিতি নেমে এসেছে। এবার 3.7 জিজ্ঞেস করলুম, তোমাদের ট্যাক্সি লাগবে? প্রশ্ন বাক্যতে প্রশ্নকর্তা কোন অনুভূতি প্রকাশ পেয়েছে এবং তার এই প্রশ্ন ছুড়ে দেওয়ার পর কিরূপ পরিস্থিতি তৈরি হলো। তাহলে এখানে দেখো কি বলেছে, প্রশ্নকর্তা কি বলেছিল, ট্যাক্সি ড্রাইভার যে অর্থে যুবকদের ছন্নছাড়া ভেবেছিলেন কবিতার কথক, সেই অর্থে তাদের সমাজের অপ্রয়োজনীয় বলে কিন্তু মনে করেননি, এবং যুবকদের প্রতি তার যথেষ্ট সহানুভূতি ছিল। অর্থাৎ যুবকদের প্রতি এই প্রশ্নের মাধ্যমে তার সহানুভূতি প্রকাশ পেয়েছে। অর্থাৎ তিনি দেখতে চান যে আসলে তাদের মনের অবস্থাটা প্রকৃত কি, তারা কি করতে চায় সেটা দেখার জন্য কিন্তু এই প্রশ্নটা তিনি তাদের করেছিলেন। এবার পরে দেখছি আমরা যে তার এই প্রশ্ন ছুড়ে দেওয়ার পর কিরূপ পরিস্থিতি তৈরি হলো। কবিতার কথক উদিত প্রশ্নটি করার পরই 3 জন যুবক গাড়িতে চেপে বসলো, এবং কিছু দূর গিয়ে তারা গাড়ি চাপা পড়া একজন বেওয়ারিশ ভিখারিকে চিকিৎসার জন্য তাদের গাড়িতে তুলে নিল, এবং দুর্ঘটনাগ্রস্ত ভিখারির রক্তের দাগ যাতে কবির জামায় না লাগে সেজন্য কবি নিজে ট্যাক্সি থেকে নেমে পড়লো, অর্থাৎ তাকে নেমে যেতে হলো। তাহলে এই যে তিনি যে প্রশ্ন করলেন তার সঙ্গে সঙ্গে এই ঘটনাগুলো ঘটেছিল। পরের প্রশ্নটি হচ্ছে, প্রাণ আছে এখনো প্রাণ আছে, এই দুর্মর আশাবাদের তত্ত্ব সংশোধনী কবিতায় কিভাবে বিকশিত হয়েছে তা আলোচনা করো। তাহলে এখানে আমরা দেখছি যে কবি অচিন্ত্য কুমার সেনগুপ্ত তার ছন্নছাড়া কবিতার মধ্য দিয়ে প্রাণের আশাবাদ এবং এক প্রত্যয় তত্ত্ব সংশোধনী ব্যক্ত করেছেন। তো এখানে আমরা দেখছি কবিতায় বর্ণিত তথাকথিত নৈরাজ্যের বাসিন্দে রোখা মেজাজের বেকার যুবকরা সমাজের ছন্নছাড়া হিসাবে পরিচিত। তারা সমাজে কী হিসাবে পরিচিত? ছন্নছাড়া হিসাবে পরিচিত। তারা নৈরাজ্যের বাসিন্দে, তারা বিনয়ী নয়, তাদের ভদ্রতা শালীনতা কিছু নেই, তাদের জন্য সর্বত্রই না, অর্থাৎ নেই, তাদের জন্য কিছু নেই। কিন্তু আপাতভাবে এই ছন্নছাড়া যুবকরাই রাস্তায় পড়ে থাকা একটা বেওয়ারিশ ভিখারিকে মরণাপন্ন অবস্থায় তার পাশে এসে দাঁড়িয়েছে। তারা কিন্তু রক্ত গায়ে লাগার ভয় পায়নি, হ্যাঁ, তারা রক্ত গায়ে লাগার ভয় পায়নি, যেখানে কথক কিন্তু সেই ভয়টা পেয়েছিল। তারা কি করেছিল, সেই বেওয়ারিশ ভিখারিটাকে সঙ্গে সঙ্গে কি করেছিল, প্রাণে তাদের বাঁচিয়ে তোলার জন্য তৎপর হয়ে উঠছিল, এবং চারিপাশে অনেক বাধা নিরাশার মধ্যেও তারা কি করেছিল, তারা প্রাণের সন্ধান করেছিল। অর্থাৎ তারা যখনই দেখলো ভিখারিটার প্রাণ রয়েছে তখন তারা সমস্যায় চেঁচিয়ে উঠেছিল প্রাণ আছে বলে। প্রাণের প্রতি শুষ্ক লতা পাতাহীন গাছটি সোনালি কচি পাতা ফুল ফল রং বেরঙের পাখিতে ভরে ওঠার মধ্য দিয়ে তাদের এই ইতিবাচক